ইউরোপে সহজে বৈধ হওয়ার দিন শেষ। তার রিজন হচ্ছে পর্তুগালে যে আমরা যে সহজে বৈধতা পেতাম সেটা আর এখন থেকে পাওয়া যাবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কেন এরকম একটা কঠিন সিদ্ধান্ত পর্তুগাল গভর্নমেন্ট নিল এবং এর জন্য দায়ী কে এবং ভবিষ্যতে আমাদের কি কি সমস্যা হতে পারে। সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। আর তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো এবার আসি মূল বিষয়ে। সেটা হচ্ছে পর্তুগালে অনেক সহজ একটা অবৈধ অভিবাসন প্রত্যাশীর নিয়ম ছিল, বাট সেটা এখন আর থাকছে না বা নেই। কেন এবং কি সেটাই এবার আলোচনা করা যাক। দেখেন, আমরা যারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বিভিন্ন দেশ থেকে যারা গেম দিয়ে কোনোভাবে ইটালি বা অন্য কোনো দেশে যাওয়ার পরে বৈধতা না পেলে সবার শেষে আমাদের একটা ভরসা ছিল পর্তুগাল। দেখেন, পর্তুগালের অভিবাসনটা অনেক ফ্রেন্ডলি ছিল। সেটা বাংলাদেশি, সেটা পাকিস্তানি, ইন্ডিয়ান, সবার জন্য কেমন ফ্রেন্ডলি ছিল। আপনি কোনোভাবে পর্তুগাল আসলেই তারপর আপনি আবেদন করলেই আপনাকে তারা 2 থেকে 2.5 বছরের ভিতরে রেসিডেন্ট যে পারমিট সেটা দিয়ে দিত। সেটা আপনি হোক অবৈধভাবে আসেন, সেটা আপনি বৈধভাবে আসেন, সেটা আপনি নৌকাপথে আসেন, সেটা আপনি স্থলপথে আসেন, যেভাবে আসেন না কেন। মোট কথা হচ্ছে কোনোভাবে গড়িয়ে পেঁচিয়ে ডেঙিয়ে আপনি পর্তুগালে আসলেই আপনি বৈধতা খুব কম সময়ে পেয়ে যেতেন। সেটা আপনার অন্য কোনো কান্ট্রিতে আপনার ফিঙ্গার থাকুক, হোয়াট এভার, কোনো কিছুই আর ম্যাটার করতো না। বাট এখন যে গভর্নমেন্ট কিছুদিন আগে তারা একটা আপডেট দিয়েছিল, সেটা হচ্ছে যে পর্তুগালে যেদিন থেকে একজন এন্ট্রি করবে, আপনি যেদিন পর্তুগালে এন্ট্রি করলেন সেদিন থেকে আপনার পার্মানেন্ট রেসিডেন্টের যে সময়টা সেটা কাউন্ট হওয়া শুরু হবে। সো আমরা ভেবেছিলাম যে হয়তো এটা আমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি এনে দিবে ইন ফিউচারে, বাট হঠাৎ করেই এটা হয়ে গেল। দেখেন, পর্তুগালে কি আপনি যে কোনোভাবে যেভাবে আসেন তারপর আপনি 70 করলে 2 থেকে 2.5 বছরের ভিতরে আপনি বৈধতা পেয়ে যেতেন। সো এখন আমি বলবো যে যারা বাংলাদেশ থেকে আপনারা, আমি জানি যে আমার ভিউয়ার্স এবং যারা আছেন মোটামুটি সিংহভাগ মানুষ, আপনারা চিন্তা ভাবনা করেন যে কোনোভাবে সার্বিয়া, বুলগেরিয়া, তারপর নর্থ মেসিডোনিয়া, তারপর হচ্ছে আপনার আলবেনিয়া, গ্রিস, ইটালি, বিভিন্নখানে মানুষ আপনারা চিন্তা ভাবনা করতেন যে এইসব দেশে আসার পরে আপনারা গেম দিয়ে পর্তুগালে গিয়ে খুব অল্প সময়ে সহজভাবে বৈধতা পেয়ে যাবেন, এরকম একটা চিন্তা ভাবনা সবার ভিতরে ছিল। বাট এটা এখন আর সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে 70 যে জিনিসটা সেটাকে তারা ভ্যানিশ করে দিয়েছে। সেটা কি, আপনারা যখন পর্তুগালে আসতেন তারপরে আপনারা যে আবেদন করতেন বৈধ হওয়ার জন্য, এই জিনিসটাকে মূলত 70 বলা হতো। এটা মূলত একটা ওয়েবসাইট সিস্টেম ছিল, যে ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতেন। বাট এখন সেটা যে ওয়েবসাইটটা সেটাকে তারা ব্যান করে দিয়েছে। তার মানে আপনি আবেদনই করতে পারবেন না। আপনারা যদি কেউ ভেবে থাকেন যে কোনো একটা ওয়ে খোলা থাকতে পারে পর্তুগালে, কোনোভাবে যাওয়ার পরে কোনো না কোনো একটা টাকা পয়সা কোনো কিছু দিয়ে আমরা ম্যানেজ করে আমরা আবেদন করবো, না ভাইয়া, একদম আপনি যেখানে আবেদন করবেন সেই অ্যাপসটাই আর নেই। তো আপনি কিভাবে বৈধ হবেন? সো এবার আসা যাক যে এই রিজনটা কেন এবং এর একটা প্রভাব আমাদের বাংলাদেশিদের উপর কিভাবে পড়তে পারে। সো ভিউয়ার্স, তার আগে বলে নেই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অ্যাটলিস্ট আমাকে সাহায্য করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার আসা যাক মূল বিষয়। সেটা হচ্ছে যে এই জিনিসটা কেন হলো। দেখেন, বিগত দিনে যারা আসছেন তার আগে ছোট্ট একটা গল্প বলে নিই। সাপোজ ধরেন গোল্ড, স্বর্ণ এবং লোহা। স্বর্ণকে কিন্তু হাতুড়ি দিয়ে পিটিয়েই তার একটা নির্দিষ্ট রূপ দেওয়া হয়, এবং লোহাকেও কিন্তু ঠিক সেম ভাবেই হাতুড়ি দিয়ে পিটিয়েই একটা রূপ দেওয়া হয়। বাট সে হাতুড়িটা হচ্ছে লোহার, আর লোহাকে যে পিটানো হচ্ছে সে হাতুড়িটা হচ্ছে লোহার। তো আপনারা দেখেন, স্বর্ণকে যখন রূপ দেওয়া হয় সেটা খুব আস্তে আস্তে পেটানো হয়, আর লোহাকে যখন কোনো রূপ দেওয়া হয় তখন সেই লোহার হাতুড়ি দিয়ে জোরে জোরে পেটানো হয়। তো দেখা যাচ্ছে লোহাকে পেটালে একটা বিকট আওয়াজ আসে, বাট স্বর্ণের ক্ষেত্রে সে আওয়াজটা হয় না। তো বেসিক্যালি কি হওয়ার কথা ছিল, স্বর্ণ আর লোহা দুই জিনিস, সেখানে স্বর্ণকে আঘাত করলেই শব্দটা বেশি হওয়ার কথা ছিল, বাট লোহাকে আঘাত করলে শব্দটা বেশি হচ্ছে। কেন? দেখেন, লোহাও যে ধর্মের আর যে হাতুড়ি দিয়ে পিটানো হচ্ছে সেটাও একই ধর্মের, একই ধাতু। তো এই কথাটা আমি এজন্যই বললাম যে কাছের মানুষ কষ্ট দিলে কষ্টটা বেশি লাগে, দূরের মানুষ কষ্ট দিলে কষ্টটা লাগে না। সো এখানে কাছের মানুষ কারা? কাছের মানুষ হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, বিগত দিনে যারা ওইখানে গিয়েছেন। তার রিজন হচ্ছে ওইখানে যাওয়ার পর, পর্তুগালে আসার পর 3টা ওয়ে ছিল
বৈধতা হওয়ার। একটা হচ্ছে বিজনেস, আর একটা হচ্ছে স্টাডি, আর হচ্ছে আপনার যে কোনো একটা কাজের পারমিট ম্যানেজ করা। সো পারমিট ম্যানেজ করার ক্ষেত্রে বেসিক্যালি কি হতো, সেটা হচ্ছে যে আপনার যে সেভ এন্ট্রি, সেই সেভ এন্ট্রির যে আপনি আবেদন করতেন, এই আবেদন ফর্মটা দিলেও আপনারা একটা পারমিট ম্যানেজ করতে পারতেন। বাট বেশিরভাগ বাংলাদেশি আমার ভাইয়েরা যারা এখানে আসছেন, যারা পর্তুগালে আসছেন, তারা বেশিরভাগ মানুষই বিজনেসের প্রতি ঝুঁকে গিয়েছিল। সেটা কি, সেটা হচ্ছে তারা বাংলাদেশ থেকে কিছু টাকা পয়সা এখানে এনে, সেটা বৈধভাবে হোক অবৈধভাবে হোক, ট্রেড লাইসেন্স জালিয়াতি করে হোক, তারা একটা বিজনেস খুলে বসতো। তারপর তারা পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করে দিত। অ্যান্ড আমাদের যে বাংলাদেশ থেকে যারা পর্তুগালে আসে বেসিক্যালি, আমি যাদেরকে বলবো যে দেখেন, একটা সিংহভাগ মানুষই হচ্ছে আমরা ইউরোপের যে ওয়েদারটা এবং ইউরোপের যে নিয়ম শৃঙ্খলাটা, সেটার সাথে অ্যাটাচটেবল না। আমরা বাংলাদেশে যেভাবে চলাফেরা করছি, আমরা এখানে এসে ঠিক এইভাবেই চলাফেরা করি। তার রিজনটা কি দেখেন, কিছুদিন আগে পর্তুগালের যে নিজস্ব গণমাধ্যমগুলো থাকে, সেখানে দিয়ে দিয়েছে কি, অনেক বাংলাদেশি ভাইয়েরা মোড়ে মোড়ে পার্কে বসে বসে পান বিক্রি করতেছেন। আবার সেই পানটাই আবার অনেক বাংলাদেশি ভাইয়েরা কিনে খেয়ে সেই পানের পিকটা ওখানেই ফেলতেছেন, দেওয়ালে ফেলতেছেন। এই সব জিনিস একদম গণমাধ্যমে তুলে ধরা হয়েছে। তো দেখেন ভাই, একটা কথা হচ্ছে যে ইউরোপের যে সিচুয়েশন, ইউরোপের যে পরিবেশটা, এটার সাথে আপনার ম্যাচিং করতে হবে। এখানের যে নিয়ম শৃঙ্খলা রুল, সেটা আপনাকে মানতে হবে। যদি আমরা মানতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। তার রিজন হচ্ছে সমস্ত হোল ওয়ার্ল্ডের ভিতরে ইমিগ্রেশনদের জন্য ফ্রেন্ডলি একটা কান্ট্রি ছিল পর্তুগাল, সেটা আর এখন নেই। তো চলুন এবার আসা যাক সেই বিষয়টা। সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশি ভাইরা এখানে এসে বিজনেস করেন এবং এখান থেকে বিভিন্ন প্রকারের যে কার্ডগুলা আমাদের বাংলাদেশে দেয়, আই মিন যে পারমিটগুলা পাঠায়, সেখানেও তারা জালিয়াতি করছে। সেটা হচ্ছে যে এখানে যারা সোশ্যাল নাম্বারটা পায়, সেখানেও তারা জালিয়াতি করছে। সবকিছু মিলিয়ে মোটামুটি পর্তুগালের এখন ডানপন্থী সরকার, তারা ফেড আপ। সো এইসব বিষয়ের জন্য এখন মোটামুটি তারা এরকম একটা কঠিন সিদ্ধান্ত আসতে বাধ্য হয়েছে। সো এখন কি কি ওয়ে আছে আপনি এখানে আসতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট ভিসায় এখন আসেন, আলহামদুলিল্লাহ আপনি কাগজ করতে পারবেন। আর যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে তো অ্যাজ ইউজুয়াল সেটা পৃথিবীর যে কোনো দেশে আসা যায়, সেক্ষেত্রে আসতে পারবেন। অ্যান্ড দেন আপনি যদি অরিজিনাল ওয়ার্ক পারমিট পান, তাহলে আসতে পারবেন। এখন আমাদের বাংলাদেশি ভাইদের হাতে এই তিনটাই অপশন আছে। যারা গেম দিয়ে ওইখানে গিয়ে বৈধতা পাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা এখনই সেটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। হ্যাঁ, পর্তুগালের বিকল্প হিসেবে মোটামুটি পর্তুগালের মতোই স্পেন, সেখানে খুব কম সময় নাগরিকত্ব পাওয়া যায়। বাট সেটা পর্তুগালের মতো এতটা ফ্রেন্ডলি ছিল না যে আপনি কোনোভাবে এখানে আসলে আবেদন করলে আপনি পেতেন। সেটা হচ্ছে যে আপনি অন্য দেশ থেকে আসেন, আপনি অবৈধ হয়ে আসেন, আপনি নৌকা পথে আসেন, যেভাবে আসেন, কিছু নিয়ম শৃঙ্খলা ভিন্ন আছে এখানে। কিছু আইন, অভিবাসন প্রত্যাশী আইন স্পেনের ক্ষেত্রে ভিন্ন আছে। বাট আমি ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো যে এখন বর্তমানে পর্তুগালের কথা আপনারা মাথা থেকে চিন্তা ভাবনা যা কিছু ছিল সবকিছু ঝেড়ে ফেলে দেন। বাট স্পেনকে আপনারা চয়েস করতে পারেন, স্পেনে কিভাবে আসবেন এবং কিভাবে কি করা যায় বিস্তারিত ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে আপডেট দিব। আজকের ভিডিওটা আর বড় করতেছি না। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখাবো অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।